হ্যালো ফ্রেন্ডস, তো আমি আবার এসে গেছি আজকের নিউ টপিক নিয়ে, যেটা ডিসকাস করব আমি কোয়ান্টাম মেকানিক্সের পস্টিউলেটস। তো আগের দিন আমি আইগেন ফাংশন আর তার ডিজেনারেসি অবধি করেছিলাম, মানে হাইজেনবার্গের পথে রাস্তায় চলছিলাম কোয়ান্টাম মেকানিক্সকে ফর্মুলেট করার ক্ষেত্রে। আজকে তার লাস্ট এপিসোড হবে। আজকে আমি ফাইনালি এটা ফিনিশ করব। নেক্সট আমি শ্রোডিঞ্জারের পথে পা বাড়াবো। তো পস্টিউলেট, তো যেটা শুরু করব সেটা হলো আজকে পস্টিউলেটস অফ কোয়ান্টাম মেকানিক্স। প্রথম পস্টুলেট 1 হচ্ছে কি, দ্য ওয়েভ ফাংশন। এবার আমরা ওয়েভ ফাংশনের সম্বন্ধে একটু জানবো, সেটা হলো কি কি সেগুলো দেখি। তো ফার্স্ট থিং অ্যাবাউট দ্য ওয়েভ ফাংশন, উই ক্যান নো দ্যাট the dynamical system of a physical system may be represented by a wave function or a state function which contains all the informations that can be known about the state of the system. মানে বলতে কি চাইছে, সিস্টেমটা কি, সিস্টেমটার যত রকমের সিস্টেমটার সম্বন্ধে ইনফরমেশন মিলবে সব কিছু ওই ওয়েভ ফাংশনটা দিয়ে ডিফাইন করা যাবে। এটা হলো ওয়েভ ফাংশনের প্রথম বৈশিষ্ট্য। এবার বাকিগুলো যেগুলো হলো, তো নেক্সট যে বৈশিষ্ট্যগুলো আসছে সেগুলো কি আসছে না, 2 নম্বর বলছে দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস অ্যান্ড ডিফারেন্সিয়েবল। অর্থাৎ ফাংশনটা কোনো তোমার স্পেস বা স্পেসের ফাংশন হতে পারে, তাই জন্য তাকে স্পেস কোঅর্ডিনেটের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা যেতে পারে। আর সেটা কন্টিনিউয়াস হবে, মানে কি বোঝাচ্ছে না, কোনো একটা পাথের মধ্যে যদি কোনো ব্যারিয়ার থাকে, তাহলে এই দুটো ব্যারিয়ারের বাউন্ডারি কন্ডিশনে সেটা অলওয়েজ সেটা কন্টিনিউয়াস হবে, অর্থাৎ এইখানের যা ভ্যালু আর এইখানের ভ্যালু সমান হবে, আর তাদের ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনের ভ্যালুও সমান হবে। এটা হচ্ছে বোঝাচ্ছে দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস অ্যান্ড ডিফারেন্সিয়েবল। 3 নম্বর কি বলছে, ইট ইজ ইন জেনারেল কমপ্লেক্স অ্যান্ড মে বি মাল্টিপ্লাইড বাই এনি কমপ্লেক্স নাম্বার উইদাউট এফেক্টিং ইটস ফিজিক্যাল সিগনিফিকেন্স। তো আমি আগের দিন দেখিয়েছিলাম যে প্রত্যেকটা মানে একটা অপারেটর ফর্ম বা যেটা বলে নর্মালাইজেশন কনস্ট্যান্ট থাকে, যেটা যদি আমি ক্লিয়ারলি বোঝাতে পারি সেটা হলো ঠিক এরকম দাঁড়ায়, সাই স্টার সাই মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ডিএক্স ইকুয়াল টু হচ্ছে 1। এটা তো নর্মালাইজেশন কনস্ট্যান্ট, যেটা আগের দিন বলেছিলাম। এবার একটা আইগেন অপারেটর থাকে, তার নির্দিষ্ট আইগেন ভ্যালু হয়, যেখান থেকে নর্মালাইজেশন কনস্ট্যান্ট থেকে এই এটাকে কনস্ট্যান্টটাকে বের করে আনা যায়। ইট ইজ ইন জেনারেল কমপ্লেক্স। এটা কমপ্লেক্স ইন জেনারেল বলছে কারণ যে এই যে এখানে স্টার আছে, মানে এর কমপ্লেক্স কনজুগেট দুটোর ক্ষেত্রেই এইটা সমান হচ্ছে এটা, সেই জন্য ইট শুড বি আ কমপ্লেক্স কোয়ান্টিটি। আর এইটা গুণ করার ফলে কিন্তু কোনো সিস্টেমের ফিজিক্যাল সিগনিফিকেন্সে এফেক্ট পড়ে না। তো এখান থেকে যেটা বলা যায় সেটা হচ্ছে যে এটা যেমন ছিল, এটাকে বলা যায় হচ্ছে সাই এর মড স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু 1। আর এই সাই এর মড স্কোয়ারটাকে বলা হচ্ছে পিএক্স, পি ফাংশন অফ এক্স, অর্থাৎ প্রবাবিলিটি ডেন্সিটি, পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি, পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি, যেটা হচ্ছে বর্নের অ্যাপ্রক্সিমেশন ছিল, ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন। বর্নের অ্যাপ্রক্সিমেশন ছিল।
আর যদি 3 ডাইমেনশনালের ক্ষেত্রে হয় তাহলে এটা দাঁড়াবে 0 to infinity psi star function of r psi function of r dr equal to 1 dr নয় d tau বসবে এখানে যখন d তাহলে এখান থেকে 0 to infinity d tau equal to 1 সেক্ষেত্রে হবে p function of r তো এখান থেকে বলা যায় কি there are some wave functions such as plane waves which are not square integrable, that is for which the integral of equation এই ইকুয়েশনটা যার জন্য এক্সিস্ট করে না, যাদের জন্য normalization of such function is done either by enclosing the system in a large box or by using the Dirac delta function. নেক্সট পস্টিউলেট হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপল। সুপারপজিশন প্রিন্সিপল কি বলছে? এখান থেকে কি বোঝা যায় যে টোটাল মানে একই সেম কমপ্লেক্স অ্যামপ্লিটিউডের, যেখানে সিআই হচ্ছে কমপ্লেক্স একটা নাম্বার আর সাই আই হচ্ছে 0 to n পর্যন্ত যতগুলো ওয়েভ আছে তার ওয়েভ ফাংশন, অর্থাৎ n সংখ্যক ওয়েভের মানে n সংখ্যক ওয়েভ ফাংশন রয়েছে, মানে n সংখ্যক ওয়েভ রয়েছে, n সংখ্যক ওয়েভ পরস্পর যুক্ত হয়ে আর একটা নতুন ধরনের ওয়েভ তৈরি করতে পারে, সেটাই হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল। যদি এটাকে ভালো ভাষায় বলতে পারি যে according to the superposition principle, if the wave functions psi1 psi2 to psi n are associated with possible states of physical systems, then any linear combination এইটা যেখানে ci হচ্ছে একটা complex constant is also a wave function associated with a possible state of the system. তাহলে এই কটা মানে প্রত্যেকটা যদি ওয়েভ নাম্বার এইভাবে যোগ করে করে একটা বড় ওয়েভ নাম্বার ক্রিয়েট করা যায়, ওয়েভ ফাংশন ক্রিয়েট করা যায়, তাহলে এই ওয়েভ ফাংশন আরেকটা ডাইনামিক্যাল সিস্টেমের ফিজিক্যাল সিস্টেমকে ডেসক্রাইব করতেই পারে। The reader may recall that the superposition principle underlies the representation of a particle by a wave packet which is formed by superposition of plane waves. যেটা আগেও বলেছিলাম আমি এর কথা আগের ভিডিওতে বলেছিলাম যে প্রত্যেকটা ওয়েভের ওভারল্যাপিং এর ফলে সেখানে যদি ডেনসিটি বাড়ে তো সেখানে ওয়েভ প্যাকেটের সৃষ্টি, অর্থাৎ সুপারপজিশন প্রিন্সিপালি ওয়েভ প্যাকেটকে সৃষ্টি করাবার জন্য দায়ী। এবার পস্টিউলেট 3 হচ্ছে অপারেটর। অপারেটর বলতে কি বোঝাচ্ছে না, উইথ এভরি ফিজিক্যাল অবজারভেবল মানে প্রত্যেকটা ওয়েভ ফাংশনের সাথে একটা লিনিয়ার হারমিশিয়ান অপারেটর অলওয়েজ অ্যাসোসিয়েটেড থাকে। সেটা কিভাবে হয় না, যদি ধরছি একটা একটা তোমার ডাইনামিক্যাল ভেরিয়েবলকে রিপ্রেজেন্ট করছে অফ আ ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যাসোসিয়েটেড উইথ আ পার্টিকেল। সেগুলো কি কি না, পজিশন, মোমেন্টাম আর টাইম, অবশ্যই প্রত্যেকটা 3 ডাইমেনশনাল। তাহলে মোমেন্টাম আর পজিশন যে অপারেটরগুলো হবে সেগুলো হবে কি, পজিশন অপারেটর, আর থেকে আরই হবে, যেটা আর ক্যাপ দিয়ে ডিনোট করলে ভালো হয়। আর মোমেন্টাম অপারেটর পি ক্যাপ সমান হচ্ছে মাইনাস আইএইচ কাট ন্যাবলা। এবার যদি এটা 3D তে হলো, 1D তে হতে গেলে যে ডাইমেনশন থাকবে এক্স ক্যাপ উইল বি এক্স ক্যাপ, ওয়াই ক্যাপ উইল বি ওয়াই আর জেড ক্যাপ উইল বি জেড, এক্স ক্যাপ এক্স।
আর পি এক্স ক্যাপ হবে হচ্ছে মাইনাস আই এইচ কাট ডেল ডেল এক্স, পি ওয়াই ক্যাপ হবে হচ্ছে মাইনাস আই এইচ কাট ডেল ডেল ওয়াই, আর পি জেড ক্যাপ হবে হচ্ছে মাইনাস আই এইচ কাট ডেল ডেল জেড। এগুলো হচ্ছে কি না, এগুলো তোমার হারমিশিয়ান। হারমিশিয়ান মানে যখন ল্যামডা ইজ ইকুয়াল টু ল্যামডা স্টার, দেন দিস আইগেন ভ্যালু উইল বি কল্ড দ্য হারমিশিয়ান। অর্থাৎ এই অপারেটরগুলো যদি কোনো ওয়েভ ফাংশনের উপর অপারেট করানো হয়, তাহলে তার আইগেন ভ্যালু আর তার আইগেন ভ্যালুর কমপ্লেক্স কনজুগেট ইজ ইকুয়াল সমান হবে। অর্থাৎ এগুলো সবকটা হারমিশিয়ান আর লিনিয়ার। এই অপারেটরগুলো অ্যাসোসিয়েটেড থাকে এভরি ওয়েভ ফাংশনের সাথে। তো এটা গেল অপারেটরের পার্ট। এবার নেক্সট পস্টুলেট 4 হচ্ছে এক্সপ্যানশন অফ আইগেন ফাংশনস। আইগেন ফাংশনসের এক্সপ্যানশন বলতে বোঝাচ্ছে কি না, কোনো একটা ডাইনামিক্যাল সিস্টেমের মধ্যে যত কটা ওয়েভ আছে প্রত্যেকটার ও আই টু এন, এটা হচ্ছে কথা, আই টু এন সরি 1 i equal to n equal to 1 to n। এটা i equal to 1 to n করে দিলাম আর ci psi i রাখলাম। অর্থাৎ n সংখ্যক ওয়েভ, একটা সিস্টেমের পুরো ইনফরমেশন তো এই ওয়েভ ফাংশনটার উপর রয়েছে ক্যাপিটাল সাই। তার মধ্যে যতগুলো স্মল সাই বা যতগুলো n সংখ্যক ছোট ছোট ওয়েভ ফাংশন আছে, প্রত্যেকটার যোগফলকে মিলিয়েই টোটাল ইনফরমেশন এই সাই ক্যাপিটাল সাই এর কাছে থাকছে। অর্থাৎ সেই জন্য কি না, এটাকে প্রত্যেকটা প্লাস ফর্মে অ্যাডিশনের মাধ্যমে প্রত্যেকটাকে রাখা যায়। অর্থাৎ কমপ্লিট সেট অফ ইনফরমেশন করা যায় কি না, একটা যে কোনো ওয়েভ ফাংশনের মাধ্যমে তার ইনফরমেশনগুলোকে ডেসক্রাইব করা যায়। এটাই হচ্ছে কথা। এটা হচ্ছে এক্সপ্যানশন অফ আইগেন ফাংশনসের সুবিধে। তো নেক্সট যে পস্টুলেট 5, সেটা হচ্ছে মেজারমেন্ট অফ অ্যান অবজারভেবল। মেজারমেন্ট অফ অ্যান অবজারভেবল বলতে যেটা বোঝাচ্ছে কি না, কোনো একটা অবজারভেবল এর মেজারমেন্ট কি থেকে পাবো না, তার আইগেন ভ্যালু থেকে। অর্থাৎ তার অবজারভেবলকে বা অপারেটরকে কোনো ওয়েভ ফাংশনের উপর অপারেট করালে তার করেসপন্ডিং একটা আমি আইগেন ভ্যালু পাবো, আইগেন ফাংশনের উপর অপারেট করালে আইগেন ভ্যালু পাবো, এবং সেই আইগেন ভ্যালু পাওয়ার উপর বেস করে আমি তার অবজারভেবলটাকে মেজারমেন্ট করতে পারবো। তো এরকম যদি একটা অবজারভেবল এ হয় আর সেটা যদি সাই এন এর উপর অপারেট করানো হয় ওয়েভ আইগেন ফাংশন, তাহলে ল্যামডা এন সাই এন আসলে ল্যামডা এনটা হচ্ছে এ অবজারভেবলের আইগেন ভ্যালু। তাহলে এই ল্যামডা এনটা থেকে কি বুঝতে পারছি না, যে এ অপারেটর যখনই সাই এন এর উপর অপারেট করানো হবে তাহলে তার করেসপন্ডিং ল্যামডা এন আমরা আইগেন ভ্যালু পাবো আর সেখান থেকে অপারেটর পাচ্ছি। এইবার সাপোজ যদি এরকম ভাবা যায় যে সাই এন এর মধ্যে কি আছে, সাই এন এর মধ্যে 1 2 সাই 1 সাই 2 সাই 3 করতে করতে সাই এন সংখ্যক ওয়েভ আইগেন ফাংশন আছে। তো এত সংখ্যক আইগেন ফাংশনের মধ্যে যদি একটা করে মনে করছি সাই 2 যদি করি, তাহলে আসছে ল্যামডা 2 সাই 2, বা সরি যদি আমি এন সংখ্যকের ওপরই অপারেট করি, তারা আসছে 2 ল্যামডা 2 আসছে তার আইগেন ভ্যালুটা ল্যামডা 2 আসছে। অর্থাৎ এর থেকে কি বুঝতে পারবো, যে এই অপারেটরটা এই সাই এন ওয়েভ আইগেন ফাংশনের শুধুমাত্র সাই 2 আইগেন ফাংশনের সাথেই ওপরই অপারেট করতে পারে, বাদ বাকিগুলোর ওপর পারে না। তো এইটা প্রথমে এটা কি করে দেখা যাবে না, এটা মেনলি তোমার অপারেটরকে পুরো সাই এন এর ওপর অপারেট না করানো পর্যন্ত কিন্তু এটা বোঝা যাবে না। অর্থাৎ সাই এন এর ওপর অপারেট করাতে গেলেই
আমাদের আমরা সেখান থেকে বুঝতে পারবো যে সাই এনটা আইগেন ফাংশন, সাই এনটা যতগুলো আইগেন ফাংশনের কনসিস্টের কন্টেন্ট করে তৈরি হয়েছে, তার মধ্যে কোন ওয়েভ ফাংশনটা আইগেন ফাংশন ওই এ ক্যাপের করেসপন্ডিং আইগেন ভ্যালু দিতে পারছে। তো এর থেকেও আমরা খুব সহজেই অবজারভেবলকে মেজারমেন্ট করতে পারি। তো এবার নেক্সট পস্টুলেট যেটা 6, পস্টুলেট 6 হচ্ছে এক্সপেকটেশন ভ্যালু। তাহলে আমরা পস্টুলেট 5 থেকে কি জানলাম যে সাই এন যতগুলো আইগেন ফাংশন দিয়ে মানে পূরণ হচ্ছে, কন্টেন্ট করছে, তার মধ্যে কোন আইগেন ফাংশনটা সেই অবজারভেবল করেসপন্ডিং আইগেন ভ্যালু দেবে সেটা আমরা জানি না। তো আমরা এক্সপেক্ট করতে পারি, তাই এক্সপেকটেশন ভ্যালু দিয়েই আমরা বুঝতে পারবো যে কোন ওয়েভ ফাংশনটা তার করেসপন্ডিং আইগেন ভ্যালু দেবে। তো এরকম এক্সপেকটেশন ভ্যালুকে এরকম ভাবে লেখা যায়, সেটা হলো ঠিক এইভাবে লেখা যায়। বা এরকম এখান থেকে লেখা যেতে পারে এরকমভাবে লেখা যেতে পারে। তো যেহেতু এ ক্যাপ হারমিশিয়ান, প্রথমেই বলা হয়েছে যে অবজারভেবল উইল বি হারমিশিয়ান অ্যান্ড লিনিয়ার। তো হারমিশিয়ান হওয়ার জন্য কি বোঝাচ্ছে না, এ ক্যাপ সাই, এদিকে এইভাবে যদি না লিখে এটাকে এ ক্যাপ সাই লেখা যায় ভালো হয়। এ ক্যাপ সাই ইজ ইকুয়াল টু সাই সাই। ওকে, তো এখান থেকে এটা পাওয়া যায় যে এখান থেকে এটাই পাওয়া যায় এক্সপেকটেশন ভ্যালু আর তার কমপ্লেক্স কনজুগেট দুটোই সমান হয়, অর্থাৎ অবজারভেবল বা এক্সপেকটেশন ভ্যালু হারমিশিয়ান হচ্ছে। এবার এটাকে এভাবেও লেখা যেতে পারে, এক্সপেকটেশন ভ্যালু বার করার জন্য সামেশন ওভার এম সামেশন ওভার এন সিএম সিএন সাই এম সাই এন। এটা হচ্ছে কমপ্লেক্স কনজুগেট নেওয়ার জন্য সি স্টার সাই এন, তার করেসপন্ডিং আইগেন ভ্যালু বেরোলো ল্যামডা এন। এখন অর্থনর্মাল কন্ডিশন থেকে আমরা জানি ইকুয়াল টু 1 তখন ধরতে পারি যখন m ইকুয়াল টু n হয়। তাহলে এখান থেকে আমরা অবজারভেবল এর এক্সপেকটেশন ভ্যালু বার করতে পারবো। cn স্টার মড স্টার ল্যামডা n। আর এখান থেকে যেটা পেতে পারি সামেশন ওভার n cn স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1 হয় সব সময়। So finally we can get expectation value will be the eigen function, eigen value. তাহলে এক্সপেকটেশন অবজারভেবল এর এক্সপেকটেশন ভ্যালু ল্যামডা n, মানে nth ওয়েভ ফাংশনের n আইগেন ফাংশনের উপর অপারেট করার ফলে হওয়া আইগেন ভ্যালু ল্যামডা n দিচ্ছে। ঠিক আছে, এখান থেকেই আমরা অবজারভেবলকে মেজার করতে পারি, যেটা পস্টুলেট 5-এ বলছিলাম যে কোন ওয়েভ ফাংশনটা কাজ করবে সেটা এই ওয়েভ এক্সপেকটেশন ভ্যালু থেকে বার করা যেতে পারে, যার প্রবাবিলিটি অলওয়েজ 1 হয়। সাই 1 থেকে সাই nth
এন সংখ্যক আইগেন ফাংশনের মধ্যে কোন আইগেন ফাংশনের ওপর অপারেট করালে তার অপারেটের কারেসপন্ডিং আইগেন ভ্যালু দেবে, সেটার প্রবাবিলিটি অলওয়েজ 1। ফাইনাল পস্টুলেট 7 হচ্ছে টাইম ডেভেলপমেন্ট অফ দ্য ওয়েভ ফাংশন। এটা মেনলি এটাই বোঝায় IH cut del psi del t, psi always a function of x and t, position and time for one dimensional, it will be h psi function of t, যেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল শ্রোডিঞ্জার ইকুয়েশন। নেক্সট ক্লাস হয়তো এইটা দিয়েই শুরু হবে, নেক্সট ভিডিও। আর থ্রি ডাইমেনশনালের ক্ষেত্রে আর ভেক্টর h ফাংশন psi ক্যাপিটাল psi দিলে ভালো হয়। এটা হচ্ছে টাইম ডেভেলপমেন্ট অফ ওয়েভ ফাংশন। তো এই কটা ছিল কোয়ান্টাম মেকানিক্সের পস্টিউলেট। তো এবার নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে টাইম ভেরিয়েশন অফ এক্সপেকটেশন ভ্যালু অফ অ্যান অবজারভেবল। তো টাইম ভেরিয়েশন মানে ডিডিটি বোঝাচ্ছে এক্সপেকটেশন ভ্যালু এটা। তাহলে ডিডিটি অফ ব্রা সাই এ কেট সাই, তাহলে এটা আছে ডি সাই ডিটি এ সাই প্লাস সাই ডি এ ডিটি প্লাস সাই এ ডি সাই ডিটি। এবার ব্রা পোর্শনে যেটা পড়ছে সেটা হচ্ছে কমপ্লেক্স কনজুগেট কার না কেট পোর্শনে যেটা আছে তার। তাহলে এখানে শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে কি পাবো, -1/IH কাট ইন্টু H psi A psi প্লাস এটা যেমন সেকেন্ড টার্মটা যেরকম থাকবে যেরকম ছিল সেরকমই রেখে দিচ্ছি। থার্ড টার্মটা থেকে কি পাবো, কেট পোর্শনের, তাহলে বাইরে পজিটিভ IH কাট থাকবে আর এখানে হবে হচ্ছে H psi। তো এখান থেকে আমি পেতে পারি 1/IH কাট কে রেখে দিয়ে AH minus HA, আর এই টার্মটাকে লিখতে পারি এক্সপেকটেশন অফ DA DT। তাহলে এটা আসবে এরকম। এইবার যদি অবজারভেবল এ এক্সপ্লিসিটলি টাইমের কোনো ফাংশন না হয়ে থাকে তাহলে এই টার্মটা আমরা 0 পাবো। তাহলে আমরা এটা লিখতে পারি 1/H কাট কমিউটেটর AH, যখন A is not a function of t টাইম। আবার যদি A আর H অবজারভেবলটা H এর সাথে কমিউট করে যায়, অর্থাৎ AH মাইনাস H ইকুয়াল টু যদি 0 দেয়, তখন হয়ে যাবে কি এক্সপেকটেশন ভ্যালুর টাইম ডিপেন্ডেন্সি উইল বি 0, অর্থাৎ এক্সপেকটেশন ভ্যালু হবে কনস্ট্যান্ট অফ টাইম। AH মাইনাস H তখনই হতে পারে যখন A ইকুয়াল টু H হবে, অর্থাৎ যদি দুটো হ্যামিল্টনিয়ান বসে যায় তাহলে হ্যামিল্টনে কমিউট করে গেলে তার অবজারভেবলের সেই আইগেন ফাংশনের অবজারভেবলের এক্সপেকটেশন ভ্যালুর টাইম ভেরিয়েশন হবে না, অর্থাৎ এক্সপেকটেশন ভ্যালু কনস্ট্যান্ট অফ টাইম হবে। নেক্সট যে বিষয়টায় আলোকপাত করতে যাচ্ছি সেটা হচ্ছে আরেনফেস্টস থিওরেম, যেটা আমি শ্রোডিঞ্জার ইকুয়েশনেও আমি শ্রোডিঞ্জারের পথে চলেও সেটা প্রুফ করব নেক্সট কোনো ভিডিওতে। তো আরেনফেস্টস থিওরেমটা যেটা হচ্ছে সেটা শুরু করা যাক।
যদি পজিশনকে হ্যামিল্টনিয়ানের সাথে কমিউট করানো হয় তাহলে আমরা পাবো হ্যামিল্টনিয়ান মানে কত, পি স্কোয়ার বাই টোয়াইস এম প্লাস ভি। তো পোটেনশিয়ালটা যেহেতু এক্স এর ফাংশন আর এখানে মানে অর্থাৎ পজিশনের ফাংশন আর এখানে পজিশন, তাহলে পজিশন এরকম লিখতে পারি এটাকে এক্স পি স্কোয়ার বাই টোয়াইস এম প্লাস এক্স ভি এক্স, এক্স ফাংশন অফ ভি এক্স, এরকম ভাবে লেখা যায়। আগের দিন বলেছি অপারেটর কিভাবে লেখা যায়। যেহেতু ভি এক্স পোটেনশিয়ালটা পজিশনের ফাংশন, তাই পজিশনের সঙ্গে কমিউট করে 0 দেবে। এবার আসি এই পার্টটায়। 1 বাই টোয়াইস এমটা বাইরে আনলাম ব্র্যাকেটের, বাই এক্স বাই পি স্কোয়ার রাখলাম। এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো 2i h কাট x, 2i h কাট x। এবার আগে কি বলেছিলাম না, এক্সপেকটেশন ভ্যালুর টাইম ডিফারেন্স, টাইম ডেরিভেবল 1 বাই আইএইচ কাট এ এইচ কমিউটেশন, যদি অবজারভেবলটা টাইমের এক্সপ্লিসিটলি ফাংশন না হয়ে থাকে তাহলে। তো আমি জাস্ট এইখানে এর জায়গায় আমি এক্স পুট করেছি, তাহলে এখানেও এক্স এসছে, তাহলে আমার এই টার্মটাই আমি বার করে এইটা পেয়েছিলাম। তাহলে ডিএক্স ডিটি ইকুয়াল টু কত হবে, এখান দিয়ে 2 কাটলো, এটা হবে হচ্ছে পিএক্স, 2i h কাট px হবে, কাটলে তাহলে আসবে i h কাট px বাই m i h কাট, i h কাট কেটে গেল, px বাই m রইল। এখান থেকে যদি y অ্যাক্সিস বরাবর y কে অবজারভেবল ধরে ধরা হয় তাহলে এটা পি ওয়াই এর এক্সপেকটেশন ভ্যালু বাই এম হবে, আর যদি জেড এর করা হয় তাহলে সিমিলারলি পি জেড এর এক্সপেকটেশন ডিভাইডেড বাই এম হবে। তো ফাইনালি 3D তে যেটা হবে dr dt p বাই m, এটা আসবে ফাইনালি 3D এর ক্ষেত্রে। এবার আমি হ্যামিল্টনিয়ানটা যেরকম ছিল সেরকমই রাখলাম, এক্স এর জায়গায় px নিলাম, অর্থাৎ পজিশনের জায়গায় মোমেন্টাম নিলাম। তাহলে px এর সাথে তাহলে px স্কয়ার বাই স্কয়ার এই টার্মটা কমিউট করে যাবে, 0 হবে, তাহলে শুধু পড়ে থাকবে px vx, px vx পড়ে থাকবে। তাহলে dpx dt ইকুয়াল টু কত হবে, 1 বাই আইএইচ কাট px কমা h। এখান থেকে যেটা পাবো মাইনাস আইএইচ কাট ডেল ভি ডেল এক্স। The expectation of del v del x with negative sign. Similarly dpy dt করলে পাবো নেগেটিভ সাইন ডেল্টা v বাই ডেল্টা y, আর dpz dt পাবো v ডেল্টা v বাই ডেল্টা z। সো ফাইনালি যেটা পাবো অপারেটরের ক্ষেত্রে গ্র্যাড ভি। এবার লাস্টলি যেটা বলার যে নোট অন দ্য সুপারপজিশন প্রিন্সিপাল। সুপারপজিশন প্রিন্সিপাল মেনলি কি ছিল না, সুপারপজিশন প্রিন্সিপাল মেনলি যেটা বলতে বোঝাচ্ছে যে সেটা শুধুমাত্র কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাপ্রোচের ক্ষেত্রে বা ছোট ছোট পার্টিকেলের ক্ষেত্রেই দেখা যেতে পারে বা প্রযোজ্য অ্যাপ্লিকেবল হয়,
সেটা কোনো ক্লাসিক্যাল মেকানিক্সের অ্যাপ্লিকেশন করার সম্ভাবনা একদম নেই। তো এই বিষয়ে একদম পল ডিরাক একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে দ্য অ্যাজাম্পশন অফ সুপারপজিশন রিলেশনশিপস বিটুইন দ্য স্টেটস লিডস টু a mathematical theory in which the equations that define a state are linear in the unknowns. In consequence of this, people have tried to establish analogies with systems in classical mechanics, such as vibrating strings or membranes, which are governed by linear equations and for which, therefore, a superposition principle holds. It is important to remember, however, that the superposition that occurs in quantum mechanics is of an essentially different nature from any occurring in the classical theory, as is shown by the fact that the quantum superposition principle demands indeterminacy in the result of the observations. অর্থাৎ উনি কি বলতে চেয়েছেন সুপারপজিশন প্রিন্সিপালের ব্যাপারে, যে আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে কোনো একটা প্রবলেমকে একটা মেমব্রেন বা একটা লিনিয়ার ইকুয়েশনে করার জন্য আমরা কি করতে পারি না, ওয়েভ ইকুয়েশনে তৈরি করি, ওয়েভ ইকুয়েশন ফর্ম করাই, যেগুলো লিনিয়ার ইকুয়েশন হয় ভাইব্রেটিং স্ট্রিংয়ের মতো, কিন্তু সেইগুলো কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাপ্রোচের সাথে কম্প্যাটিবল নয়। অর্থাৎ কি হচ্ছে না, কোয়ান্টাম মেকানিক্যাল যে সুপারপজিশন সেখানে ইনডিটারমিনেন্সি, অর্থাৎ হাইজেনবার্গ ইনডিটারমিনেট হয়, তাদের ইনডিটারমিনেটের গুণফলটাই h²/2 এর থেকে বেশি বা সমান হতে পারে। তো এই জিনিসটাই মেনলি বোঝায়। তো এইখানে এই ইকুয়েশনটার মাধ্যমে আর কি ক্লাসিক্যাল অ্যাপ্রোচ আর কোয়ান্টাম অ্যাপ্রোচের মধ্যে পার্থক্য করা যায়। তো এই ছিল আমার আজকের ভিডিও অবধি। এটা হাইজেনবার্গের রাস্তায় চলে আজকে শেষ করলাম কোয়ান্টাম মেকানিক্সটা। এরপরে নেক্সট যেটা যাব শ্রোডিঞ্জারের অ্যাপ্রোচ আমরা দেখব। তো অবশ্যই আমার ভিডিওটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ।